তাহলে ক্লাস 11 প্রথম কবিতা পড়ব। কবিতা পড়াটা কিন্তু খুব সোজা, কিন্তু আমরা অহেতুক এটাকে জটিল করি। কবিতার নাম কম্পোজড। কম্পোজড মানে রিটেন। কম্পোজড আপন মানে ওপরে, ওয়েস্ট মিনিস্টার ব্রিজ। তাহলে ওয়েস্টমিনিস্টার ব্রিজের ওপরে দাঁড়িয়ে তিনি এই কবিতাটি লিখেছিলেন। তাহলে তিনি ওয়েস্টমিনিস্টার ব্রিজে কেন গেছেন? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তার বোনের সঙ্গে, তার বোন কি নাম? ডরোথি ওয়ার্ডসওয়ার্থ। তার বোনের নাম হলো ডরোথি ওয়ার্ডসওয়ার্থ। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তার বোনের সঙ্গে, ডরোথি ওয়ার্ডসওয়ার্থের সঙ্গে ক্যালিস, ফ্রান্সের একটা জায়গার নাম ক্যালিস, সেখানে যাচ্ছিলেন। যাবার সময় লন্ডন ব্রিজ, যেটাকে আমরা ওয়েস্টমিনিস্টার ব্রিজ বলি, যার নিচে দিয়ে থেমস নদী বয়ে চলেছে, সেই ব্রিজে দাঁড়িয়ে আর্লি মর্নিং এ, একদম সকাল বেলায় প্রকৃতির অপরূপ সুন্দরতা দেখে তিনি থমকে গেলেন। বলেছে এই পৃথিবীতে সব থেকে সুন্দর জিনিস হচ্ছে প্রকৃতি। তাই সুন্দর একটা কোটেশন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের, নাথিং ইন নেচার ইজ ট্রিভিয়াল। এই ট্রিভিয়াল মানে তুচ্ছ। বলছে প্রকৃতিতে কোনো কিছুই তুচ্ছ না, সবকিছুই সুন্দর। প্রকৃতির মতন সুন্দর কিন্তু কিছুই নেই। এইবার তিনি ওই লন্ডন ব্রিজ থেকে দাঁড়িয়ে তিনি যখন ওই কবিতাটি লিখলেন, তিনি কত সালে লিখেছেন? 1802 সালে, 1802। কত তারিখে? 3রা সেপ্টেম্বর, অর্থাৎ 3rd সেপ্টেম্বর। ক্লিয়ার? এই কবিতাটি পাবলিশ হয়েছিল 1807 সালে। যিনি লিখেছেন তার নাম উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, WORDS, WORTH, বানানটা লক্ষ্য রাখবে। এবং উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে একজন রোমান্টিক পোয়েট বলা হয়। এই রোমান্টিক পোয়েট মানে কি? যারা শাহরুখ খান, সালমান খানকে নিয়ে কবিতা লেখে তাদেরকে বলে না। রোমান্টিক পোয়েট মানে যারা প্রকৃতিকে নিয়ে কবিতা লেখে, দোজ হু রাইট অ্যাবাউট নেচার, তাদেরকে বলা হয় কি? প্রকৃতি কবি, বা বলা হয় রোমান্টিক পোয়েট। এই রোমান্টিক কবিদের মধ্যে একজন অন্যতম হলো এই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। তার লেখা স্যামুয়েল কোলরিজের সঙ্গে লিরিক্যাল ব্যালাডস ভীষণ গুরুত্বপূর্ণ বা অত্যন্ত জনপ্রিয়। 1798-এ তিনি লিখেছিলেন আরো একজন কবির সঙ্গে লিরিক্যাল ব্যালাডস, এটা মনে রাখতে হবে। তার জন্ম, আমাদের যে কবি, তার জন্ম 1770 সালে। এবং কবির জন্ম কোথায়? ককার মাউথ, কাম্বারল্যান্ড, লেক টাউন, ইংল্যান্ড। ও বাবা, এতগুলো আসলে কোন গ্রামে? এতগুলো গ্রামে জন্মেছে তিনি? এতগুলো গ্রামে জন্মায়নি। ধরো যদি বলি আমাদের দেশের নাম ইন্ডিয়া, পশ্চিমবঙ্গ, তাই না, উত্তর 24 পরগনা, গাইঘাটা, আমার ঠিকানা বলে দিলাম। তবে একই রকম ভাবে ককার মাউথ, কাম্বারল্যান্ড, লেক টাউন, ইংল্যান্ড। ক্লিয়ার? তাহলে টোটাল অ্যাড্রেসটা আমরা এখানে পেয়ে গেলাম। এবার এই ভদ্রলোক যে কবিতাটি লিখেছেন সেটা কিন্তু আসলে একটা সনেট। কি বললাম? তুই জোরে বলো শোনা, সকলে বলো সনেট। এই সনেট কথাটা এসছে সোনাটা নামক শব্দ থেকে। কি থেকে? সোনাটা ঘড়ি নয়, সোনাটা একটা আসলে বাদ্যযন্ত্র। কি? এই সোনাটা শব্দ মানেই কোনো কিছুর মধ্যে একটা ছন্দ থাকবে। কি থাকবে? ছন্দ মানে ইংরেজিতে বলা হয় রাইম স্কিম। কি মানে? তার মানে এই সনেটে আমরা দেখতে পাবো 14 লাইনস আছে। তোমরা গুনে দেখবে এখানে 14টি লাইন আছে। সনেটে কটা লাইন থাকে শোনা, একটু জোরে বলবে। এই 14 লাইনের মধ্যে প্রথমে 8টা লাইন, তারপরে 6টা লাইন। এই 8টা লাইনকে বলা হয় অক্টেভ, আর এই 6টা লাইনকে বলা হয় সিস্টেট। অনেক সময় দেখা যায় 6-6-2, অর্থাৎ অক্টেভ থাকে না। সিস্টেট আর এই লাস্টের দুটো লাইনকে বলা হয় কাপলেট। শোনা দেখো, আমি এখানে কি লিখলাম? কাপল মানে দুই, তাহলে লাস্ট দুটো লাইনকে বলা হচ্ছে কি? কাপলেট। শোনা, কাপ অ্যান্ড প্লেট নয়, কাপলেট। ক্লিয়ার? এখানে আমরা একটা রাইম স্কিম দেখতে পাবো। অর্থাৎ যেমন রাইম স্কিম কি জিনিস? ছোটবেলায় তোমরা রাইম পড়েছো, আতা গাছে তোতা পাখি, জালিম গাছে মৌ, এত ডাকি তবু কথা কও না কেন বউ। দেখো, মৌ আর বউ মিলছে, আমার মিলেছে, তোমাদেরও মিলবে। এবার দেখো, ভালো করে দেখো, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর
স্টার আর আর মিললো না। একই রকম ভাবে তোমার লক্ষ্য করো, এখানে দেখো ফেয়ারের সঙ্গে ওয়ার মিলছে। কবিতায় লক্ষ্য করো, ফেয়ারের সঙ্গে ওয়ার মিলছে। তাহলে যদি ফেয়ারটাকে আমি এ ধরি, তাহলে আবার ওয়ারটা এ হবে। তাহলে দেখো বাইয়ের সঙ্গে ওয়াই ওয়াই মিলছে, তাহলে বাই আর ম্যাজেস্টি এন্ড বাই দেখো বি, তাহলে হলো এ বিবিএ। এরপরেও তাই, এ বিবিএ। রাইমস কি মুখস্থ রাখতে হবে, কিন্তু পরীক্ষা আসবে। তাহলে এ বিবিএ, এ বিবিএ, সিডিসি ডিসিডি রাখতে হবে। এ বিবিএ, এ বিবিএ, সিডিসি ডিসিডি, এ বিবিএ, এ বিবিএ, সিডিসি ডিসিডি মনে রাখতে হবে, কিছু করার নেই। এবং এই কবিতা একটা মিটার মেনটেন করে হয়, মিটারটার নাম আয়াম্বিক পেন্টামিটার। কি মিটার? আয়াম্বিক, জাস্ট মনে রাখো। এবং এই সনেটটা পেট্রার্কান সনেট। কি সনেট? পেট্রার্কান সনেট দু প্রকার হয়, একটা শেক্সপিরিয়ান সনেট, একটা পেট্রার্কান সনেট। দেখো এই সেমে যেহেতু ডিটেলিং এ পড়তে হবে, কারণ কোশ্চেন কোথা থেকে দেবে আমরা জানি না। তোমরা যে বইটা হাতে পেয়েছো বর্তমানে, সেটা কিন্তু ওল্ড সিলেবাসের বই, অর্থাৎ নতুন সিলেবাসের বইতে কবি পরিচিতি এক গাদা দেওয়া আছে। তার মানে পরীক্ষায় কিন্তু কবি পরিচিতি বা অ্যাবাউট দ্য টেক্সট সম্পর্কে থাকবেই প্রশ্ন। তাহলে এইটুকুনি জানলে তোমার আর কিছু লাগছে না। কোন মিটারে লেখা একটু সবাই মিলে বলি? আয়াম্বিক পেন্টামিটার, দুহাত তুলে বলি। এটা কি ধরনের সনেট বলি? দুহাত তুলে। পেট্রার্কান সনেট বলি, আবার বলি। এবার পরীক্ষায় দিল হোয়াট কাইন্ড অফ সনেট ইট ইজ, শেক্সপিরিয়ান সনেট, পেট্রার্কান সনেট, ইটালিয়ান সনেট, না বোথ এ বি এন্ড সি? বোথ বি এন্ড সি। যেটা পেট্রার্কান সনেট সেটাকেই বলা হয় ইটালিয়ান সনেট। ওকে, কবিতা মানে কি? কবিতা মানে হলো স্পন্টিনিউয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিং। একই জিনিস স্যার, স্পন্টিনিউয়াস ওভারফ্লো। কবিতা হোক, গান হোক, যে কোনো কিছু যখন ফিলিং বা ইমোশন তৈরি হয়, তখন দেখবে নায়ক নায়িকা ইমোশন তৈরি হয়েছে, তখন দেখবার পেছনে ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজবে, তোমাকে প্রথম দেখে এত ভালো লেগে। ব্যাপারটা কিন্তু তখন কখন হচ্ছে বন্ধুরা? যখন ইমোশন। তাহলে স্পন্টিনিউয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিং, তাই না? কবিতা মানে তাই। তাই দেখি আমরা কবিতাটা পড়ি। তাহলে সুন্দর একটা দৃশ্য, তিনি লন্ডন ব্রিজে দাঁড়িয়ে বা ওয়েস্টমিনস্টার ব্রিজে দাঁড়িয়ে তিনি সকালবেলা দেখতে পাচ্ছেন তার বোনের সঙ্গে। বলছে আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার। বলছে পৃথিবীর এর থেকে সুন্দর কিছু আর নেই যে দেখাবে। সো দিস ইজ দি আলটিমেট বিউটি অফ দি আর্থ। বলছে আর্থ হ্যাজ নো এনিথিং টু শো মোর ফেয়ার, মানে এটাই সব থেকে বেশি সুন্দর জিনিস। এটা আসলে একটা অতিরঞ্জিত বলা না। তুমি বললা আমার বউ সাথে সুন্দর, হতে পারে কোনোদিন, এটা হতে পারে, এটা হাইপার বল। এটাকে বলা হয় কি? হাইপার বল, মানে অতিরিক্ত বলা। এগুলো কি স্যার? এগুলোকে বলা হয় ফিগার অফ স্পিচ বা বলা হয় রেটোরিক। এগুলোও জানতে হবে, সবটা জানাবো। কি কি আছে? হাইপারবোল আছে, সিমিলি আছে, মেটাফোর আছে, অক্সিমোরন আছে, সিনেকডিকি আছে, ওনোমোটোপইয়া এটার নাম আছে। খুব মজাদার জিনিস, আমি এমন ভাবে শেখাবো তুমি অন্যকে শেখাতে পারবে। আজকে বাংলার প্রতিটা ছেলে মেয়ে তাদের গার্ডিয়ানসের সঙ্গে ক্লাসেস করে, এবং তাদের গার্ডিয়ানস আমায় মেসেজ করে বা ফোন করে। এটা আমার কাছে বিরাট প্রাপ্তি, আমার মতন সাধারণ মানুষের কাছে, যে স্যার আপনার জন্য আমার যে মেয়েটি বা ছেলেটি ইংরেজির প্রতি ভালোবাসা ছিল না, আলাদা করে তৈরি হয়েছে। দ্যাটস আ ভেরি ব্লেসিং, গ্রেট ব্লেসিং ফর মি। দেখ বাবা, ভালো লাগবে। তাহলে প্রথম লাইনটা কি বললাম, একটু জোরে বলি। হাইপারবোল। হাইপারবোল মানে কি? একটু বাড়িয়ে চাড়িয়ে বলা, তাই না? লোকটা প্রায় একটা গোটা খাসি খেয়ে নেছে, সম্ভব কি? পারবে না, সে একান্ত আপনে যেতে হবে। গোটা খাসি। ডাল উড হিবি অফ সোল, সবাই বইয়ের দিকে বা বোর্ডে দেখো লেখা আছে, ডাল উড হিবি অফ সোল হু কুড পাস বাই। বলছে ডাল, ডাল মানে কি? বোকা। উড হিবি বলছে সেই মানুষটাই বোকা। অফ সোল অর্থাৎ তার আত্মাটা বোকা। সোল মানে আত্মা, মানে ওই মানুষের চেতনা, এখানে বোধ, সে মানুষটার বোধ শক্তি নেই যে এই দৃশ্যটাকে দেখে এড়িয়ে যাবে। তুই ভাবতো, জাস্ট ইমাজিন কর, সারাদিন বৃষ্টি হয়েছে, বিকেল 3টের সময় বৃষ্টি থামলো, তুই বাইরে বেরিয়েছিস, হালকা ঠান্ডা একটা অনুভূতি, এবং দূরে সবুজ ধানের ক্ষেতের মাঝখানে দেখলি কতগুলো সারিবদ্ধ লম্বু গাছ, এবং সেই লম্বু গাছের ঠিক
অপোজিটে দেখলি মেঘের মধ্যে থেকে একটা রোদের আলো ঠিকরে পড়ছে এবং তার পেছনে একটা রামধনু, কি অপরূপ সুন্দর বল। ওটাকে দেখে তুই কি বলবি? ওয়াও। আর কবিরা কবিতা লিখবে, ওই ওই সুন্দরতাটাকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট বিউটি। কি বলে? মানে যে সুন্দরতাকে প্রকাশ করতে গেলে কবিতা ছাড়ার কোনো মাধ্যম নেই। তাহলে সেই আত্মাটা বা সেই মানুষটা বোকা, যে দৃশ্যটাকে দেখে বা দেখে না দেখার ভান করবে, এড়িয়ে যাবে। আর সাইট সো টাচিং, এই দৃশ্যটা সো টাচিং, সাইট মানে দৃশ্য, টাচিং মানে কি? টাচিং কথার অর্থ অপরূপ সুন্দর, মর্মস্পর্শী, যেটাকে বলে মর্মস্পর্শী। ইন ইটস ম্যাজেস্টি, ইন ইটস ম্যাজেস্টি মানে এই দৃশ্যটা তার নিজস্ব রাজকীয়তাই সুন্দর। তার মানে প্রকৃতিকে সুন্দর হতে গেলে কেয়াশেডের কাছে যেতে হবে না, বা স্বপ্নাস মেকওভারের কাছে যেতে হবে না। যেতে হবে কি? প্রকৃতি তার আপন নিয়মে সুন্দর। তোমরা সুন্দর হতে গেলে তোমাদের মেকআপ নিতে হয়। মেকআপের বাংলা মানে কি জানো? ক্ষতিপূরণ। আমাদের ছেলেদের দরকার, এটা কোন রকম করে দিয়ে দোর। তাহলে প্রকৃতি তার আপন নিয়মে সুন্দর। কখনো রামধনু গিয়ে স্বপ্নাস মেকওভারকে বলবে না যে আমাকে একটু হালকা টাচ দিয়ে দিন তো, কালারটা একটু হালকা বাড়িয়ে দিন তো, বলবে না। দ্য সিটি নাও ডথ, এই শহরটা এখন আছে, ডথ মানে থাকা, লাইক আ গার্মেন্ট ওয়্যার, যেন কোনো পোশাক পরে আছে। এসো না, আমরা যখন পোশাক পরি তখন আমাদের রূপের পরিবর্তন হয় না? পোশাক না পরলে আদিম মানুষগুলো একই হলা হু হু হু, হয়তো আমরা পোশাক পরে আছি বলে আমাদের ভালো লাগে। ঈদের দিন একরকম, দুর্গাপুজোর সময় একরকম, তাই না? বিয়ে বাড়িতে একরকম, সংসারে যাওয়া আর কি, গান্ডে পিন্ডে গেলার আগে সংসারে আর কি। তো এই যে পোশাক, এই শহরটাও যেন একটা সুন্দরতার পোশাকে মোড়া। দ্য বিউটি অফ দ্য মর্নিং, সকালের সুন্দরতাটা কেমন? সাইলেন্ট অ্যান্ড বেয়ার, নিস্তব্ধ এবং খালি। সকালবেলা কিন্তু কেউ থাকে না, ফাঁকা থাকে। শিপস, টাওয়ার্স, ডোমস, থিয়েটার্স অ্যান্ড টেম্পলস লাই। শিপস মানে জাহাজগুলো, টাওয়ার্স মানে টাওয়ার, জানো তোমরা বড় বড় টাওয়ার থাকে, আইফেল টাওয়ার যেমন টাওয়ার। ডোমস কথার অর্থ গম্বুজ, গম্বুজ মানে কি? আগেকার দিনে রাজা মহারাজারা যুদ্ধের থেকে পূর্বাভাস পাবার জন্য বা প্রি অ্যাটাক করবার জন্য গম্বুজ পাথর দিয়ে বড় বড় টাওয়ারের মতন বানিয়ে রাখতেন, ওটাকে বলা হয় গম্বুজ। থিয়েটার্স মানে তোমরা যারা নাট্যশালা, টেম্পলস মানে মন্দির। এরা সবাই দাঁড়িয়ে আছে, বা বলতে পারো এরা সবাই শুয়ে আছে। এরা কি শুয়ে থাকতে পারে, বা এরা দাঁড়িয়ে থাকতে পারে? তাহলে কোনো একটা বস্তুকে আমরা ব্যক্তিত্ব অর্পণ করলাম, তাকে ইংরেজিতে বলা হয় পার্সোনিফিকেশন। কি বললাম? আমি যদি বলি যে জানিস তো কালকে এই লাঠিটা দিয়ে আমি অনেককে কাঁদিয়েছি, সো আমি লাঠি দিয়ে কাঁদানো যায় না, সো আমি কিন্তু এইটাকে অ্যাজ আ পার্সন ট্রিট করলাম, এটা তখন এর নাম কি হয়ে গেল? পার্সোনিফিকেশন। ঠিক? দেখো, ওপেন আনটু দ্য ফিল্ড অ্যান্ড টু দ্য স্কাই, আমার পড়াতে পড়াতে মুখস্থ হয়ে গেছে। ওপেন আনটু দ্য ফিল্ড অ্যান্ড টু দ্য স্কাই মানে কি? উন্মুক্ত মাঠে এবং আকাশের নিচে। তারা নিশ্চয়ই টেম্পল গুলো কোনো ঘরের নিচে থাকবে না, একদম খোলা আকাশের নিচে, একদম আকাশের নিচে মাঠের ওপরে এই শিপস, টাওয়ার্স, ডোমস, থিয়েটার, টেম্পলস, এরা সবাই দাঁড়িয়ে আছে। কটা জিনিস আছে? শিপস, টাওয়ার্স, ডোমস, থিয়েটার, টেম্পল। কটা জিনিস? 5টা জিনিস। পরীক্ষা আসতে পারে কিন্তু। অল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং ইন দ্য স্মোকলেস এয়ার। শোনা, অল ব্রাইট, সবকিছু ঝলমল না, কেন বলতো? সকালবেলা তো পরিষ্কার একদম, অ্যান্ড গ্লিটারিং, ঝলমল করছে, সব উজ্জ্বল এবং ঝলমল করছে। ইন দ্য স্মোকলেস এয়ার, এই স্মোকলেস কথার অর্থ দূষণহীন, বা তুমি বলতে পারো পলিউশন ফ্রি। কি? পলিউশন ফ্রি। সকালবেলায় কি দূষণ থাকে? কিন্তু যত দিন এগোবে, যত সকালটা দিনের দিকে এগিয়ে যাবে, তত কি দূষণ? তত যানবাহনের দূষণ, কলকারখানার দূষণ, মানুষের বিভিন্ন কারণে দূষণ হবে। কি? নেভার ডিড সান মোর বিউটিফুলি স্টিপ, বলছে সূর্য এখানে স্টিপ, STEEP, এই স্টিপ মানে স্লপ ডাউন। সূর্য এত সুন্দরভাবে কখনো নামেনি, মানে সূর্য এত সুন্দরভাবে কখনো ওঠেনি, একই ব্যাপার।
ক্লিয়ার? এবার দেখি, নেভার ডিড সান মোর বিউটিফুলি স্টিপ, সূর্য এত সুন্দরভাবে কখনো নিচে নামেনি, মানে সূর্য কখনো এত সুন্দরভাবে উদিত হয়নি। এখানে নিচে নামা, আসলে যখন আমরা যদি পাহাড়ের মধ্যে থেকে কোনো সূর্যটাকে দেখি তখন সেটা আমরা নামতে দেখবো। ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডার, শোনা, স্প্লেন্ডার মানে আভা, স্প্লেন্ডার মানে কি বললাম? আভা। এর একটা ইংরেজি কি? রেডিয়েন্স। কি বললাম? তার প্রথম আলোয় ভ্যালি, রক অর হিল, কোন কোন জায়গাগুলোকে আলোকিত করে? ভ্যালি মানে উপত্যকা, পাহাড় পর্বতকে, মানে সূর্য যখন আলো দেয় তার উঁচু জায়গাগুলোতেই কিন্তু আলোকিত করবে। কত সুন্দর কবিতা। নেভার স আই, আচ্ছা শোনা, এই যে বাক্যটা একটু ভালো করে দেখো তো, নেভার স আই, এটা এমন হলে ভালো হতো না? আই নেভার স, দেখো গ্রামারটা উল্টে দিয়েছে না? এটাকে বলা হয় ট্রান্সফার্ড এপিথেট। কি বলে? প্রতিটা জায়গা আমি বলে দেব, চিন্তা নেই। এগুলোকে কি বলা হয়? ট্রান্সফার এপিথেট, উল্টো করে বলা। তাহলে নেভার স আই, আমি কখনো দেখিনি, নেভার ফেল্ট, কখনো অনুভব করিনি, আকাম, এত শান্ত, আর ডিপ, এত গভীর একটা সুন্দরতা, আকাম সো ডিপ, এত গভীর, এত শান্ত, এত সিরিন একটা প্রকৃতিকে আমি কখনোই অনুভব করিনি। কি দারুণ প্রশান্তি, তাই না? তুই ভাবতো এটা সুন্দর বাড়ির কোলাহল, সাংসারিক অশান্তি, তারপরে রিলেশনশিপ ট্যাঙ্গলস ইত্যাদির মধ্যে থেকে মুক্তি পাওয়ার উদ্দেশ্যে তুই সকাল বেলায় লন্ডন ব্রিজের উপরে গিয়ে দাঁড়িয়েছিস, আর নদীটা যে বইছে তার আওয়াজটাও তুই শুনতে পাচ্ছিস। কি দারুণ লাগছে বলতো, তাই না? তখন মনে হবে হায় রে মানব জীবন কত দামি। দ্য রিভার গ্লিডেথ, গ্লিডেথ মানে বয়ে চলা, গ্লিডেথ মানে কি? বয়ে চলা। আসলে গ্লিডেথ বা গ্লাইডেথ, এই কথাটা এসছে গ্লাইড থেকে। নদীটা বয়ে চলে অ্যাট হিজ ওন সুইট উইল। আচ্ছা, নদী আমরা গঙ্গাকে মা হিসেবে দেখি না? তাহলে তো অ্যাট হার হওয়া উচিত, এখানে অ্যাট হিজ হলো কেন? কারণ এটা থেমস নদী, থেমসকে পিতৃরূপে দেখা হয়। ঠিক আছে, এখানেও কিন্তু এমসিকিউ আসতে পারে কোন নদীর কথা বলা হয়েছে? থেমস নদী। তাহলে রিভারের নিচে আমি লিখে নেব থেমস। এগুলো বলতে হবে কেন? তুমি তোমার প্রয়োজন মতন লিখে নেবে। খাবারে প্রয়োজন হলে নুন তুমি ঢেলে নাও না, তাহলে এখানে তুমি লিখে নিচ্ছ না কেন? তাহলে নদী তার আপন নিয়মে বয়ে চলেছে। শোনা, এই উইল মানে ইচ্ছে, সুইট মানে সুন্দর, সুন্দর আপন নিয়মে কিন্তু বয়ে চলেছে। আচ্ছা শোনা, তোমরা আমায় বলো তো, তাহলে নদী তাহলে কিছুক্ষণ পর কিন্তু আর আপন নিয়মে বইতে পারবে না, কারণ মানুষ নদীতে বাদ দেবে। এবার বাদ দিয়ে কেউ কলকারখানার কাজে, কেউ তার বাড়ির কাজে নিয়ে নেবে, তো এই জন্য কিন্তু নদীটা এখন আপন নিয়মে বইছে। কি দারুণ লাগছে দেখতে। ডিয়ার গড, লাস্টের দুটো লাইন, ইট ইজ আ ল্যামেন্ট, ল্যামেন্ট মানে বিলাপ। হে ভগবান, দ্য ভেরি হাউসেস সিম অ্যাসলিপ, প্রতিটা বাড়ি, ভেরি মানে এভরি, ভেরি মানে কি? এভরি, লিখে নিতে হবে শোনা। প্রতিটা বাড়ি যেন মনে হচ্ছে ঘুমিয়ে আছে। ইট ইজ অলসো অ্যান এক্সাম্পল অফ পার্সনিফিকেশন। বাড়ি ঘুমোতে পারে? আসলে বাড়ির ভেতরে মানুষরা ঘুমিয়ে আছে, ওরা বোকা, এত সুন্দর এক অপরূপ দৃশ্য ওরা দেখতে পেল না। অ্যান্ড অল দ্যাট মাইটি হার্ট, মাইটি হার্ট মানে, মাইটি হার্টের তলায় দাগ দিয়ে লিখবে লন্ডন, নট লন্ডন, এটা কি? লন্ডন। এই লন্ডন শহরটাকে বলা হচ্ছে মাইটি হার্ট। মাইটি মানে কি? শক্তিশালী। মাইটি রাজু না কিন্তু, মাইটি হার্ট মানে এই লন্ডন শহরটা ইজ লাইং স্টিল, এখনো যেন শুয়ে আছে। ইট ইজ অলসো অ্যান এক্সাম্পল অফ পার্সনিফিকেশন। লন্ডন শহর শুয়ে নেই, লন্ডন শহরের পুরো মানুষগুলো শুয়ে আছে। তাই তার অনুশোচনা হচ্ছে যে এত অপরূপ দৃশ্য, যে মানুষগুলো একদিন পৃথিবীতে এসছে, জন্মেছে, তারা চিরঘুমে একদিন অবশ্যই যাবে। তার আগে এই প্রকৃতির ভগবান অপরূপ সুন্দর সৃষ্টি তারা কিন্তু দেখতে পারলো না। তাই তার অনুশোচনা হচ্ছে যে আমি আমার বোনের সঙ্গে ফ্রান্সে যাবার সময়, ক্যালিসে যাবার সময় যে দৃশ্যটা দেখলাম ওয়েস্টমিনস্টার ব্রিজে দাঁড়িয়ে 3রা সেপ্টেম্বর 1802 সালে লন্ডন শহরে, আমি দেখতে পাচ্ছি, তাই না? এই দৃশ্যটা কিন্তু কেউ দেখতে পেল না। একদম সহজ একটি কবিতা।